কল করছো কেন বারবার? কেটে দিচ্ছি দেখতেই পাচ্ছ, তবুও কেন করছো? গম্ভীর আর রাগমিশ্রিত কণ্ঠে জিনিয়াকে বলল মিরহাদ। আপনি ককল করেছিলেন কাল, তুতলিয়ে বলল জিনিয়া। এরকম তুতলিয়ে কথা বলছো কেন? বয়ফ্রেন্ড কি তোতলা বানিয়ে দিয়েছে? কথাটা শুনেই জিনিয়া একটা ঢোক গিলল। উনি কি জেনে গেছেন আমি রিহানের প্রপোজ অ্যাকসেপ্ট করেছিলাম? যাই হোক, ভালো তো আমি এই খারুছোটাকেই বাসি। মনে মনে এই শোনেন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। জিনিয়া: ও আচ্ছা, তাহলে দুদিন আগে কি দুলাভাইয়ের সাথে ডেটে গিয়েছিলে? জিনিয়া এবার বিষম খেলো কপকে বলল, এমন কথা কেন? মিথ্যে বলেছে যেই বলেছে। খুব তো পুচকি বয়সেই পাগল করে ফেলেছিলে ভালোবাসি বলতে বলতে, এখন কি হলো? একটু বড় হয়েই ভালোবাসার রং বদলে গেছে, লাল থেকে পিঙ্ক হয়ে গেছে। ভুল হয়ে গেছে আপনাকে কল দেওয়াটা। জিনিয়া: হ্যাঁ তা তো হবেই, বয়ফ্রেন্ড টুট টুট। জিনিয়া আর কিছু শুনতে চাইল না, তাই কল কেটে দিয়ে বিড়বিড় করছে, ফাজিল লোক একটা। ভালোবাসি বললে আগে বকা দিত, চোখ রাঙাতো, এখন অন্য কারো সাথে ডেটে গিয়েছি শুনেই ও রাগ দেখায়। হো মা, এক কাপ কফি দিও তো, মাথাটা খুব ধরেছে। পারবো না আমি কফি বানাতে, বিয়ে করে বউ এনে তারপর কফি খেও। আয়েশা বেগম: মা, এ কি শুরু করলা বলো তো? যখন তখন বিয়ে নিয়ে পড়ো কেন? আরহাম: তো আর কি করব, আমার তো আর একা একা বাড়িতে থাকতে ভালো লাগে না। কবে যেন খালি বাড়িতে ভয়ের চোটে হার্ট অ্যাটাক করে মরে থাকি। আয়েশা: সবসময় এরকম ব্ল্যাকমেইল করে কথা বলাটা কি জরুরি? লাগবে না কফি বলে আরহাম নিজের রুমে চলে গেল। আম্মিজান, আমারে কিছু খাইতে দিয়া যাও, আমি পড়তে বসতাছি, চিল্লিয়ে বলছে মৃত্তি। সে ঠিক করেছে, এখন থেকে সে ভালোভাবে পড়াশোনা করবে আর কথা বলার ধরনও চেঞ্জ করবে। আরহামের সামনে তো আর কখনোই দৌড়ঝাঁপ দিবেই না, বরং সুন্দর করে সেজে যাবে। এই নে ধর কফি, এগিয়ে দিল আয়েশা বেগম। লাগবে না কফি, তুমি তোমার ব্ল্যাকমেইল নিয়েই থাকো, মন খারাপ করে বলল আরহাম। রাগ করিস না বাবা, আমি একা মানুষ, বাড়িতে থাকি, সারাদিন কাজকর্ম করলে ও বিকেলের সময়টা একদমই কোনো কাজ থাকে না হাতে। বাড়ি, ব্যবসা, এগুলা ট্রান্সফারের কারণে এখন তোকে একটু পাই। কিছুদিন পর তুই আবার কলেজ, ব্যবসা এসব নিয়ে ব্যস্ত হয়ে যাবি, আমি কি করে থাকব বলতে? তার ওপর আবার আহনাফকেও, ছোট ছেলে, তুই হোস্টেলে রাখিস এক্সট্রা কোচিংয়ের জন্য, বিদেশে পড়াবি বলে। আমার কি হবে বলতো? মুখটা মলিন করে বলছেন আরহামের মা। তাহলে তুমি কি চাও বিয়ে করে বউ নিয়ে আসি, আর এতে করে তোমার একাকিত্ব দূর হবে মনে করো? মায়ের দিকে করুণ চাহনি দিয়ে আবার বলল, মা, এখনকার মেয়েরা কি শাশুড়ির সাথে সংসার করতে কাউকে বিয়ে করে? আজ বিয়ে করবে, কালই বলবে আলাদা বাড়ি চাই, শ্বশুর শাশুড়ি দেবর তাদের সাথে থাকবে না। প্রথম অবস্থায় হাজবেন্ডকে নিয়ে সময় কাটাবে, পরবর্তীতে সন্তান নিয়ে ব্যস্ত, আর শাশুড়িকে তো 2-4 দিন আদর যত্ন করে পরে নিজেই দূরছাই করবে। আর রইল আহনাফের কথা, তাহলে বলবো আমার ভাইকে আমি প্রতিষ্ঠিত করতে চাই মা। বাবা যেমনটা চাইতেন ঠিক তেমনটাই করব, বিদেশে পড়বে, আমি প্রফেসর হয়েছি, সে বড় একজন ডক্টর হবে, এটাই তো বাবার স্বপ্ন ছিল। আমার যতটুকু সামর্থ্য সবটা দিয়ে আমি ওকে বড় করতে চাই মা। আরহাম বিছানা থেকে উঠে মায়ের হাত থেকে কফি মগটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। তার মাও ছেলের কথায় কোনো যুক্তি দেখানোর আর চেষ্টা না করে চলে গেলেন রুম থেকে বেরিয়ে। মৃত্তির মা মৃত্তিকে নুডলস দিয়ে গিয়েছেন কিছুক্ষণ আগেই। উনি তো আজ মহা খুশি, মেয়ে নিজে থেকে পড়ার কথা বলেছে, ভাবতেই অবাক লাগছে তার। তবে মেয়ের এই কথা শুনে কিছুটা শঙ্কিত ও আছেন, কারণ এই মেয়ে যখনই কোনো ভালো কথা বলে তার পিছনে কোনো না কোনো অদ্ভুত উদ্দেশ্য থাকে।
মৃত্যু নুডলস নিয়ে হাঁটছে আর খাচ্ছে, একবার বারান্দায় যাচ্ছে তো একবার রুমে আসছে। সে শুধু ভাবছে কখন ওই হ্যাবলা মানে তার নিউ কেরাস বারান্দায় আসবে আর সে তাকে একটু দেখবে। হঠাৎ চোখে পড়ল আরহাম বারান্দায় দাঁড়ানো, হাতে একটা মগ, আর তার দৃষ্টি বা পাশের রাস্তার দিকে যেখানে কিছু ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আরহামের মনে পুরনো স্মৃতিগুলো যেন নড়েচড়ে উঠল। 3 বন্ধু একসাথে কলেজের রাস্তায় বৃষ্টির সময় ভিজে ভিজে ফুটবল খেলত, বৃষ্টি থামা অবধি কেউ কারো বাড়ি ফিরত না। কত বকুনি খেয়েছে বাড়িতে এসে, তবুও 3 জন বৃষ্টিতে ভিজে খেলা ছাড়ত না। আজও আকাশটা মেঘলা, দক্ষিণ দিকটায় অন্ধকার হয়ে আসছে। ওই ছেলেগুলোকে দেখে খুব মনে হচ্ছে আজ একজনের কথা। মিরহাদ কোথায় আছে কে জানে, এই পাড়াই তো ছিল তার বাড়ি, সেখানে দেখলাম নতুন কোনো স্কুল তৈরি হয়েছে। তাদের বাড়ি চেঞ্জ করেছে, নিশ্চয়ই করবেই না কেন, রোহান তো বলেছিল তার বাবা এখন আগের চেয়েও বেশি ধনবান। আরহাম পুরনো কথা ভাবতে ভাবতেই সামনে তাকালো, মৃত্যুর বারান্দায় চোখ আটকে গেল। এ কি? উফ, এই মেয়ে কি সত্যি পাগল নাকি? ছি, খাবারের ম্যানারসও জানা নেই, এর এভাবে দাঁড়িয়ে খাচ্ছে কেন? মৃত্যু তো কিছুটা নুডলস মুখে দিয়ে সেই কখন থেকে আরহামের দিকে চেয়ে আছে, মুখের নুডলসটুকু না মুখে টেনে নিচ্ছে না কাপে রাখছে। একটা পলকও পড়ছে না, তবে আরহামের চোখে চোখ পড়তেই তার বুকটা আবার ওর টিপটিপ শব্দ করে তাল দিচ্ছে। আরহাম বিরক্তি ভরা চোখে একবার মৃত্যুকে দেখে নিল, তারপর সে রুমে ঢুকে বারান্দার দরজায় পর্দা টেনে বিছানায় শুয়ে পড়ল। মিরহাদ মৃত্যুর রুমে এসে বোনকে এভাবে দেখে বলল, তোর কি খাওয়া শেষ হবে এখন? মৃত্যু চুপ। মিরহাদ আবার ডাকল, কিন্তু না, মৃত্যু এবার ও মূর্তির মতো ঠায় দাঁড়ানো, নুডলস মুখে নিয়ে। আরহাম সেই কখন চলে গেছে, মিরহাদ এসে তাকে কিছু বলছে, তার কোনো হুঁশই নেই। মিরহাদ এবার খুব বিরক্ত হল বোনের ওপর, যেমনটা আরহাম হয়েছে। সে মৃত্যুর হাতে থাকা কাপ থেকে সবটুকু নুডলস খেয়ে কাপটা নিয়ে বেডসাইড টেবিলে রেখে এলো, তারপর জোরে একটা ঝাঁকি দিল। মৃত্যু, আম্মু বলে কেঁদে উঠল মৃত্যু। ওই ওই, তুই কাঁদছিস কেন? থামো, আরে থামো। কি হলো? মৃত্যুর এবার খেয়াল হলো মিরহাদ সামনে। আসলে সে আরহামকে দেখে বেখেয়াল হয়েছিল, ভাইয়ের আচমকা ঝাঁকুনিতে ভয় পেয়ে কেঁদে ফেলেছে। চল আমার সাথে, জলদি আয়। মিরহাদ, কই যামু? ভ্রু কুচকে প্রশ্ন করল মৃত্যু। কোথায় আবার? আরহামের বাড়ি, তোদের টিচার আরহামের বাড়ি যাব আমরা, আর এক্ষুনি। মৃত্যুর তো শুনেই চোখ বড় বড় হয়ে গেল। কি কইতাছস ভাইয়া, এখন কেমনে যামু? আল্লাহ, এখন যদি ভাইয়ারে আরহাম স্যারের বাড়ি লইয়া যাই, আর সারি যদি ভাইয়ার বন্ধু আরহাম হয়, তাইলে তো সব কইয়া দিব ভাইয়ারে আমি কি কি করি ভার্সিটিতে। আর সারি ভাইয়াগো বন্ধু, এইডাতে ও তো সন্দেহ নাই, কারণ রোহান স্যারের লগে এই ব্যাটার পীড়িত খুবই বেশি। রোহান স্যার ও তো ভাইয়ার বন্ধু। আল্লাহ, আমি এইবার কি করমু? 2টা কেরাসি আমার জন্য বাস হইয়া গেল। মৃত্যুর চেহারার রং পাল্টে গেল, ভাবতেই যদি তার ভাইয়া আর আরহাম দেখা হওয়ার পর তার নামে যে কমপ্লেন আসবে। ভাইয়া শোন, আমাগো নতুন স্যার না কালকেই ভার্সিটি ছাইরা গেছে গা, ব্যাটার বউ মইরা গেছে তো হঠাৎ কইরা। মুখটা কাদো কাদো করে বলল মৃত্যু। কি? আরহাম বিয়ে করেছে আর কি বললি তার বউ মারা গেছে? রোহান আমাকে এই কদিনে একটাবার কলও দিল না, আরহামের কথা ও কিছু বলল না বলেই মিরহাদ রোহানকে কল করল। মৃত্যু এবার আরও ভয় পেয়ে গেল, কিন্তু ভাগ্য একটু বেশিই ভালো হলো, রোহানের নাম্বারটা বারবার বন্ধ পাচ্ছে, মৃত্যু যেন হাফ ছেড়ে বাঁচল। সন্ধ্যায় আরহামের অফিসের কোনো কাজে বাইরে গিয়েছিল, তাই রাতে ফিরতে অনেক লেট হয়ে যায়। তার মা ও শরীরটা বেশি ভালো না বলে ঘুমিয়ে পড়েছেন। এক্সট্রা চাবি দিয়ে লক খুলে ঘরে প্রবেশ করেছে সে। কিন্তু ফ্রেশ হওয়ার পরই মনে হলো পেটে প্রচুর খিদে, কিন্তু নিজে বেড়ে খাবার খাওয়াটা একদমই অপছন্দনীয় ব্যাপার।
তবুও খিদে কন্ট্রোল না করতে পেরে কিচেনে ঢুকল। সেখানে গিয়ে তেমন কোনো খাবার চোখে পড়ল না তার। একই মা কি সত্যি সত্যিই আমায় বিয়ে না করা পর্যন্ত না খাওয়ানোর প্ল্যান করল? এত রাতে এখন কি করি বলেই সব ড্রয়ার চেক করতে লাগল। নুডলসের প্যাকেট দেখে ভাবল এটাই ইজি হবে বানানো। তারপর আবার কি মনে করে রুমের দিকে পা বাড়ায়, তখন তার রুমের আবছা আলোয় ডাইনিং এ রাখা বাসনপত্র চোখে পড়ে। আরহাম ডাইনিং এর লাইট অন করতেই দেখে টেবিলে খাবার বেড়ে ঢেকে রাখা হয়েছে। মুহূর্তেই চোখ মুখে খুশির ঝলক, আর নিজেই নিজেকে বলছে কতটা বোকা আমি। মামুখে যাই বলুক আমার খাওয়া নিয়ে তো কখনই কেয়ারলেস হবেন নাকি ভুলে গেলাম। তাড়াতাড়ি করে খাবার খেয়ে রুমে চলে গেল আরহাম। রাত 12টা বাজতে লাগল। মৃত্যুর ফোন বাজছে, কিন্তু সে তো আজ সন্ধ্যা থেকে বিছানায় বসে জানালার পর্দা সরিয়ে আরহামের বারান্দায় নজর রাখছিল কখন আসবে সে। কিন্তু অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগেছে বুঝতেই পারেনি। জিনিয়ার কলে ঘুম ভাঙল। বল শয়তান মাইয়া টুনটুনি, এত রাইতে আমার আরামের ঘুম হারাম করাইলি কেন? বাজখাই গলায় বলল। রাখো তোর ঘুম, সত্যি করে বল তুই রিহান আর আমার রিলেশনের কথা কাকে কাকে বলেছিস? একটু চেঁচিয়ে বলে জিনিয়া। ওই ছেমরি থাবড়াইয়া অহন্তর হোগল দাঁত ফালাইয়া দিমু। তুই এই রাইত বিরাতে কল করছো সেই ফালতু কথা জানার লাইগ্গা? হ্যাঁ, এটা জানার জন্য বল কাকে কি বলেছিস। তুই সত্য এইবার মায়ের খাবি আমার ঘুম ভাঙাইয়া। এইসব ফালতু কথা জানার শখ হইছে, আমি কারে কমু এই কথা? মৃত্যু চিল্লিয়েই বলল কথাগুলো। মিরহাদ রুমে পানির জগটা খালি দেখে নিচে যাচ্ছিল পানি আনতে, তখনই তার কানে মৃত্যুর গলার আওয়াজ আসল। দরজাটা হালকা বেজানে ছিল, তাই রুমের বাইরে ও আওয়াজ শোনা যাচ্ছিল। মিরহাদের কানে আসতেই সে একটু দরজার পাশ ঘেঁষে দাঁড়াতেই বুঝতে পারে জিনিয়ার সাথে কথা বলছে মৃত্যু। আর কারণটা যে মিরহাদ তার বয়ফ্রেন্ড সম্পর্কে জেনেছে তা নিয়ে কথা বলছে বুঝতে পেরে মিরহাদ রুমে গিয়ে জিনিয়াকে কল করে। জিনিয়া কথা বলার মাঝেই বুঝতে পারে আর ও একটা কল এসেছে। মোবাইলটা কান থেকে নামিয়ে দেখতেই তার চোখ কপালে। ইনি আবার কল করছেন? উফ, দু ভাই বোন এত ডেঞ্জারাস কেন? যখন তখন বিপদ হয়ে আসে। আচ্ছা মৃত্যু, তরে আমি পরে কল দিতেছি, আমার খালামনি কল দিচ্ছে, রিসিভ করতে হবে। জিনিয়া। ওই তোর কোনো খালামনি তরে এত রাইতে কল দেয় রে? আমি যতদূর জানি তোর তো কোনো খালামনি নাই, তোর মা তোর মামাগো একমাত্র বইন। মৃত্যু। এই রে, কাকে কি বললাম? এত এখন 14 গোষ্ঠীর খবর বের করবে। ধুর। মৃত্যু সরি রে, কাল বলবো বাকি কথা বাই বলেই জিনিয়া কল কেটে দিল। যাহ বাবা, এই শয়তান মাইয়া কল কাইটটা দিল আমার। কি আমি একটু ঘুমাইয়া স্বপ্ন দেইখা লই আমার নয়া কেরাসের। এই কথা বলে মৃত্যু একবার জানালার পর্দা সরিয়ে আরহামের বারান্দার দিকে দেখে শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। হ্যালো, কি সমস্যা? এত রাতে কল করছেন কেন? জিনিয়া। তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? কল ওয়েটিং এ ছিল কেন? মিরহাদ। সেই কৈফিয়ত কি আপনাকে দিব? ইস, কি বলে ফেললাম। এই খারুছটা না আবার রাগ করে কল কেটে দেয় মনে মনে বলছে জিনিয়া। হ্যাঁ দিবে, স্ট্রেইটলি বলল মিরহাদ। প্রয়োজনে কৈফিয়ত ও নিব। আর কি বলছিলে মৃত্যুকে সে আমায় তোমার বয়ফ্রেন্ডের কথা কেন জানিয়েছে? কক কি এমন কিছু তো বলিনি আম্মমি। জিনিয়া। এখন কেন তোতলাচ্ছ? আমি শুনেছি একটু আগে মৃত্যুর কথা, আর আমি শিওর তোমার প্রশ্ন এটাই ছিল সে কাকে বলেছে তোমার বয়ফ্রেন্ডের কথা। তাতে আপনার কি? আপনি তো আমায় পছন্দই করেন না, আমি কি করি না করি সেগুলো নিয়ে ও মাথা ঘামাবেন না। বাই, গুড নাইট হু বলে জিনিয়া কল কেটে দিল। আই লাভ ইউ টোল পড়া স্যার, আমি আফনেরে হেব্বি লাইক করি। মাথা নিচু করে মুখটা লজ্জায় লাল টমেটো করে বাম হাতের তর্জনীতে ওড়না পেঁচাতে পেঁচাতে। সত্যি ভালোবাসো আমায়? মিথ্যে বলছো না তো? বলো। না গো না, আমি সত্যি কইতাছি কেরাস স্যার, আফনেরে আমি অনেক ভালোবাসি। আমার এই যে লাল শাড়ির কসম কইতাছি স্যার। পরনের লাল শাড়ির আঁচলটা মুখে গুজে
আফনেরে দেখলেই আমার পরাণ পাখি ধুকপুক করে আওয়াজ শুনলে আফনে ও দাঁড়াইয়া যাইবেন। আই লাভ ইউ টু মৃত্যি। আহোহোহ, ক্যাডা রে, ধরফরিয়ে ঘুম থেকে উঠল মৃত্যি। চোখ খুলেই দেখল জিনিয়া দাঁড়ানো বেডের পাশে, হাতে খালি গ্লাস। বুঝতে বাকি রইল না তার ওপর এমন বৃষ্টি জিনিয়ার হাতের খালি গ্লাসটার পানি দিয়েই হয়েছে। বদমাইশ মাইয়া, আমার স্বপ্নের দুশ্মন, জীবনে ও তোর বিয়া হই। জিনিয়া মৃত্যির মুখ চেপে ধরে বলল, যতটুকু বলেছিস ততটুকুই থাক, আগে বলিস না। আমার বিয়ে না হলে তোর ভাইয়ের কি হবে? বিড়বিড় করে বলল। তুই ক্যান করলি এমনটা? আমি কি সুন্দর স্বপ্ন দেখতাছিলাম কেরাস স্যার, আমার লাভুটু কইতাছিল, আমি তো স্বপ্নের মধ্যেই বিয়া করার কথা ভাবতাছিলাম। দেখ মৃত্যি, ঢং বন্ধ কর, লেট হয়ে যাচ্ছে। না আমি যাব না, আমি আমার টোলের গর্তে থুককু, কেরাসের টোলের গর্তে পইরা সাঁতার কাটমু, যা তুই ভাগ। বলেই মৃত্যি মুখ ঘুরিয়ে আবার শুয়ে পড়ল। জিনিয়া এক বালতি বিরক্তি নিয়ে বলল, ঠিক আছে না, যা তুই, আমি চলে যাচ্ছি, আর আসব না তোর কাছে। জিনিয়া রুম থেকে বের হতেই মিরহাদের সামনে পড়ল। সে অফিসে যাওয়ার জন্য বেরিয়েছিল। জিনিয়া মৃত্যির রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতেই মৃত্যির মা ডেকে ওঠে তাকে। জিনিয়া, চলে যাচ্ছিস যে? মৃত্যি যাবে না? না আন্টি, ও এখন আবার নতুন টিচারের ওপর ক্রাশ খেয়েছে। আন্টি জানেন, এবার শুধু ক্রাশ না, স্বপ্ন ও দেখছে স্যারকে নিয়ে। মিরহাদ শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, মা নাস্তা দাও। আরে জিনিয়া যে, বসো তুমি, ও নাস্তা করো আমাদের সাথে। মিরহাদের কথায় জিনিয়া একটু রেগে তাকাতেই আবার বলল, ও তুমি তো মনে হয় নাস্তা করে বেরিয়েছ, যাও কলেজে যাও। মিরহাদের মা তার কথা শুনে বলল, মীর এটা কেমন কথা? জিনিয়া, বসো তো, নাস্তা করেনি। না আন্টি, আমি নাস্তা করে এসেছি। আরে আরে জিন, তুমি রাগ করলে নাকি? বলেই চোখ টিপল মিরহাদ। জিনিয়ার এবার রাগ বেড়ে গেল, সে মিরহাদের মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। মিরহাদ ও জলদি করে একটা আপেল হাতে নিয়ে জিনিয়ার পিছে এলো। তার মায়ের একটু সন্দেহ হলো ছেলের হাবভাব দেখে, তবে বেশি গুরুত্ব দিল না। জিনিয়া গাড়ির সামনে আসতেই মিরহাদ গাড়ির লক খুলে জিনিয়াকে টেনে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর গাড়ি স্টার্ট দিল। জিনিয়া ততক্ষণে হাজারটা কথা বলে ফেলেছে, কিন্তু মিরহাদ সেগুলো কানে নেয়নি। তবে মিরহাদের এভাবে জিনিয়াকে জোর করে গাড়িতে উঠানো বারান্দা থেকে দাঁড়িয়ে দেখেছে একজন। অসাধারণ, খুবই মজাদার হয়েছে মা আজকের সবজিটা, পরোটা। ও কি বলবো, আমার তো আরও 2-4টা খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আর হাম দেব আর 2টো? খেয়ে নে, এমনিতেই আজকাল তুই একেবারেই ঠিকমতো খাস না, শরীরটা ও কেমন শুকিয়ে গেছে তোর। মায়ের এমন কথায় আরহাম একবার নিজেকে দেখে নিল। মা, তুমি জানো আমার ওয়েট কত? আমার এমন বডিকে তুমি শুকনো বডি ভাবছ? কই, আমি তো তোকে দেখছি দিন দিন কেমন রোগা পাতলা হয়ে যাচ্ছিস। আয়েশা: ও মা, তুমি ও না, সব মায়ের এই সমস্যা, নিজের সন্তান সবসময় দুর্বলই লাগে। আচ্ছা আমি ভার্সিটি যাচ্ছি, সেখান থেকে অফিসে চলে যাব, তুমি কিন্তু সময়মত লাঞ্চ করে নিও। বলেই আরহাম চলে গেল। মৃত্যি কেবলই পৌঁছেছে আর আরহাম ও মাত্র গাড়ি পার্ক করল। মৃত্যি আজও জিন্স আর লেডিস শার্ট পরেছে, ঢিলাঢালা। আর মাথায় তো তার ফেমাস মিকি মাউস ছুটি, এক্সাক্টলি খোপা বলা যেতে পারে। আরহাম দেখেছে মৃত্যুও আসছে, তাই সে জলদি করে ক্যাম্পাস ছেড়ে টিচার্স রুমের দিকে হাঁটা ধরে। সে চাইছে না এই পাগল মেয়ের পাল্লায় পড়তে, কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তার বেলায় ও ঠিক তাই। মৃত্যু ও দ্রুত পায়ে তার সামনে আসলো, আর আসতেই শুরু হয়ে গেল বুকের ভেতর টিপটিপ করে হাতুড়ি পেটা। মৃত্যু কিছু বলতে যাবে তার আগেই আরহাম বলল, এই মেয়ে, তুমি সবসময় এমনভাবে সামনে আসো কেন? সরি স্যার, আমি তো আজকে স্বাভাবিকভাবেই আসছিলাম। স্যার, কেমন আছেন আপনি? আরহামের দিকে একটু এগিয়ে প্রশ্নটা করল। ভালে আছি, আরহাম জবাব দিল, তবুও মৃত্যু তার সামনে থেকে সরল না।
কি এখনো এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন? আমাকে জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? মন খারাপ করে। কেমন আছো? বিরক্তির সুরে বলল আরহাম। ভালোই ছিলাম, এখন আরও বেশি ভালো হয়ে গেছি আপনাকে দেখে বলেই জিহ্বায় কামড় দিল। কি কইয়া দিলাম স্যার, কি ভাবব? কি আমাকে দেখে মানে? ধরকনে মেরে বাস মে রহি না সনম বিড়বিড় করে গাইল। কিছু না স্যার বলছি, ক্লাস শুরু হয়ে গেল মনে হয় বলে মৃত্যু দৌড় লাগালো আরহামের সামনে দিয়ে, আর এতেই খেলো হোঁচট আরহামের পায়ে লেগে। আহোহো পুরোপুরি চিৎকার করার আগেই মুখ চেপে ধরল আরহাম আর দ্রুত তাকে দাঁড় করিয়ে দিল। আজকের পর যদি আর কখনো এভাবে আমার সামনে হোঁচট খাও বা পড়ে যাও অথবা ধাক্কা খাও তাহলে ওই দিনই হবে তোমার আমার সামনে শেষ। আসা কথাটা মনে রেখো। তর্জনী আঙুলটা মৃত্যুর মুখের সামনে ধরে চোখ গরম করে বলল আরহাম। বলেই ওখান থেকে চলে গেল। মৃত্যু প্রথমে একটু ভয় পেয়ে ঢোক গিলল, পরমুহূর্তেই আবার বিড়বিড় করে বলল, বললেই হইল, আমি সবসময়ই আমু আফনের সামনে দেহি আফনে কি করেন হু। আর এতক্ষণ যা যা ঘটেছে সবটাই দেখল রোহান। কেমন যেন ব্যাপারটা ভালো লাগল না তার। আজ পুরো ক্লাস জিনিয়া চুপ ছিল, সে শুধু বারবার সকালে মিরহাদের জোর করে গাড়িতে ওঠানো, আবার পুরো রাস্তা অতশত বকাঝকা করা বয়ফ্রেন্ড নিয়ে সবকিছুতেই কেমন যেন আজ তার অন্যরকম কেয়ার অনুভব হলো, যা আগে কখনোই ছিল না। আগে তো শুধু শাসন করে কথা বলতো মৃত্যুর বড় ভাই হয়ে, কিন্তু আজকের কাজগুলো একদমই আলাদা লাগল। তাহলে কি সে ও আমায় ভালোবাসতে শুরু করেছে? ভাবতেই জিনিয়ার ঠোঁটে হাসি ফুটে উঠল। মৃত্যু ও আজকাল সারাক্ষণ মুচকি মুচকি হাসে। আগে যেই মেয়েটার হাসি মানেই উচ্চস্বরে হুহা ছিল, এখন সে মেয়ের মুখে হাসি মানেই লজ্জার আভাস। কেমন এক সপ্তাহেই বদলে গেল মেয়েটা। আর এই বদলানোটা যেন সবার চোখেই আটকে গেছে। শুধু আটকায়নি, বদলানোর কারণ অবশ্য বেশি সময় লাগবে না বুঝতে কারো। আরহাম আজ ভার্সিটির কাজে আটকে যায়, তাই অফিসে আসা নিউ ক্লায়েন্ট তার সাথে দেখা করতে সোজা ভার্সিটিতেই চলে আসে। মেয়েটা আসলে বাঙালি না, তাই সে ভাবল এখানকার কলেজ ভার্সিটি গুলা ও একটু দেখা যাক। তাই সে এখানে আসছে, এতে করে আরহামের সাথে কাজও হয়ে যাবে, সাথে একটু ঘোরাঘুরিও। মৃত্যু ভাবছে সে শেষের ক্লাসগুলো আজ করবে না, তাই তাড়াতাড়ি করে গেটের দিকে যাচ্ছিল। যেতেই সামনে আরহামকে দেখল একটা গাড়ির সামনে। তাকে দেখে মনে হচ্ছে গাড়ি থেকে কাউকে নামার জন্য হাত এগিয়ে দিচ্ছে। মৃত্যু একটু কাছে গিয়ে দাঁড়ালো দেখার জন্য। দেখে তো সে ভীষণ অবাক, কারণ গাড়ি থেকে একটা মেয়ে নামছে। অনেক লম্বা, তার ওপর আবার হাই হিল পরনে। মেয়েটার পরনে ভি নেক ব্লু কালার লেডিস শার্ট, প্যান্ট, হাতে পার্স। আরহামও সেই কালারের শার্ট পরনে, হাতার স্লিভ কনুই পর্যন্ত গুটানো। দুজনকে সেম কালার ড্রেসে দেখে যেন তার মেজাজ মুহূর্তেই বিগড়ে গেল। আরহাম মেয়েটার হাত ধরে যেই নিয়ে যেতে লাগলো, তখনই মৃত্যু দুজনের মাঝখান দিয়ে হেঁটে গেল। কিছুটা ঝাড়া দিয়ে দুজনের হাত সরিয়ে তার মাঝখান দিয়েই গেল। এহেন ঘটনায় মেয়েটা অবাক হলেও আরহামের খুব রাগ হয়। এটা কি হলো আরহাম? মোনালিসা? কোনোটা আরহাম প্রশ্ন করল। কোনোটা আবার এই যে একটা মেয়ে এখানে এত জায়গা থাকতে আমাদের দুজনকে ঠেলে সরিয়ে তারপর গেল। ওইটা একটা সাইকো মেয়ে, জয়েন করার পর থেকেই দেখছি রোজই উদ্ভট সব কাণ্ড করে। আজ পর্যন্ত যতবারই সামনে এসেছে কোনো না কোনোভাবে উপরে পড়েছে, যেন আমার সামনে আসলেই তার সব বডি ব্যালেন্স লুজ হয়ে যায়। মোনালিসা এবার হু হা করে হেসে দিল। তারপর একটা ফাইল এগিয়ে দিল আরহামের দিকে। আরহাম ফাইলটা চেক করে বলল, চলো কেবিনে বসি, চা ও খাওয়া হবে, সাথে বাকি কাজটুকু। কিন্তু মোনালিসা বাদ সাধল। সে বলল, কেবিন নয়, চলো ক্যান্টিনে যাই। ক্যান্টিনটা কোনো দিকে? আরহাম বলল, ক্যান্টিনে। ওকে, বাট ওখানে শুধু চা বা কফি হবে, কারণ আমার পক্ষ থেকে লাঞ্চ তোমার জন্য রেস্টুরেন্টে হবে। মোনালিসা ও হেসে বলল, ওকে ডান। তারপর দুজন ক্যান্টিনে বসে প্রয়োজনীয় কথাবার্তা আর কাজ কমপ্লিট করে নিল।
মৃত্যুর ক্লাস শেষ বাড়ি যাবে কিন্তু আজ সে গাড়ি নিয়ে আসেনি। জিনিয়া বলল তার সাথে যেতে কিন্তু সে নারাজ জিনিয়ার ওপর, তাই তেমন পাত্তা দিল না তার কথায়। মৃত্যু ক্যান্টিনে গেল চকলেট কেনার জন্য, তার ইচ্ছা আজ রিকশায় করে চকলেট খেতে খেতে বাড়ি ফিরবে। ক্যান্টিনের মুখে ঢুকতেই শুরু হয়ে গেল বুকের ভেতর টিপটিপ শব্দ। বুঝতে বাকি নেই এখানে তার নতুন ক্রাশ আরহাম আছে। হ্যাঁ, একটু সামনে আগাতেই চোখে পড়ল সেই মেয়েটার সাথে আরহাম দুজনেই খুব হেসে কথা বলছে। মৃত্যুর রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে। বদমাইশ বেডি, আমার টোলপড়া সারের লগে এত কিসের হাসি তোর? দাঁত পইরা যাইব, মুখ খইসা পড়ব। আমার কেরাসের হাত ও ধরচোস আবার শয়তান বেডি বিড়বিড় করে বলতে বলতে সে ক্যান্টিনের ভেতর ঢুকল। সে একটা আইসক্রিম আর চকলেট কেনার সময় বারবার আরহামদের দিকে আর চোখে তাকাচ্ছিল। মোনালিসা সেটা খেয়াল করেছে। মেয়েটার নাম কি আরহাম? মোনালিসা? কোনো মেয়েটা বলেই আরহাম ফাইল থেকে নজর উঠিয়ে মোনালিসার দিকে তাকাল। ওই যে ওই মেয়েটা। মোনালিসা মৃত্যুর দিকে ইশারা করল। আরহাম ও তার ইশারা লক্ষ্য করে দেখল সামনেই মৃত্যু কিছু খাচ্ছে বাচ্চাদের মতো করে আর তাদেরকে দেখছে। নামটা সঠিক মনে নেই, মৃত্যা বা এমন কিছুই বলেছিল রোহান। তুমি মেয়েটার নামটা ও ঠিকমতো জানো না? অথচ মেয়েটা কত গভীরভাবে পর্যবেক্ষণ করে তোমায়। মোনালিসার এরূপ কথায় তাচ্ছিল্যের একটা হাসি দেয় আরহাম আর বলে, তুমি তো জানোই না এই মেয়েটা একটা সাইকো। হবে সাইকো, তবে সেটা তোমার জন্য অন্তত আমি মনে করি গত 3 ঘন্টায় আমি দুবার দেখলাম মেয়েটাকে। তার চোখের ভাষা অনেক কিছু বলে, তুমি কি সেটা বুঝতে পারোনি? আরহাম এবার বলে, তুমি ওই সাইকোর মতো বিহেভ করছো, এবার চলো অফিসে যাওয়া যাক, এমনিতেও লাঞ্চ টাইম হয়েছে অনেক আগেই। তারপর মোনালিসা আর আরহাম চলে যায় আর মৃত্যু তাদের পিছন পিছন বের হয়ে আসে ক্যান্টিন থেকে আর মুখে মুখে মেয়েটার 14 গুষ্টি ধুয়ে ফেলে। সন্ধ্যার পর আরহাম বাড়ি ফিরে একটা প্যাকেট দেয় মায়ের হাতে। কিরে বাবু, এটা কি? প্যাকেটটা দেখিয়ে। খুলেই দেখো নাকি আছে বলেই আরহাম নিজেই প্যাকেটটা খুলে একটা কালো শাড়ি বের করে দিল। অনেক সুন্দর একটা শাড়ি, পুরোটা ব্ল্যাক, শুধু পাড় আর আঁচলে ব্ল্যাক স্টোন এর কাজ। দেখেই বোঝা যাচ্ছে পার্টির জন্য উপযুক্ত শাড়ি। আরহামের মা একটু হেসে ছেলের হাত ধরে বললেন, বাবু এটা তো কোনো পার্টি শাড়ি মনে হচ্ছে, আমি কি করব এটা দিয়ে? কেন, তুমি পরবে আর আমার সাথে আগামী সপ্তাহে বিজনেস পার্টি আছে একটা ধানমন্ডিতে, সেখানে যাবে। না রে, তা আর হয় না, আমার ওসবে ভালো লাগে না, তার চেয়ে বরং আমি এটা আমার বড় বৌমার জন্য রেখে দেই। আরহামের চোখ কোটর থেকে বের হয়ে আসছে যেন তার মায়ের কথায়। কোথায় তোমার বড় ছোট বৌমা? আসেনি এখনও, তবে খুব শীঘ্রই আসবে। যা বাবু, তুই গিয়ে ফ্রেশ হ, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। মৃত্যু ভার্সিটি থেকে আসার পর থেকে কারো সাথে কোনো কথা বলছে না। মিরহাদ ও অফিস থেকে এসে বোনকে এটা ওটা বলে দেখেছে, কিন্তু তাতে তেমন কোনো লাভ হয়নি। শুধুমাত্র তার বাবাই তাকে ঠিক করতে পারবে বলে ধারণা তার মায়ের। আরহাম ফ্রেশ হয়ে বারান্দায় একটা বেতের চেয়ার টেনে বসেছে। গায়ে একটা হালকা পিঙ্ক কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার, ভেজা চুলগুলো হাত দিয়ে ঝেড়ে বারবার পানি ঝরাচ্ছে। মৃত্যু নিজের বেডে শুয়েছিল, হঠাৎ কি মনে করে জানালার পর্দা সরাতেই তার বারান্দা ভেদ করে নজর পড়ল আরহামের বারান্দায়। দূরত্ব বেশি না হওয়ায় স্পষ্টই দেখতে পাচ্ছে তাকে, তবে বারান্দা থেকে আরেকটু বেশি ভালো দেখা যেত। কিন্তু তাকে দেখে যদি আরহাম চলে যায় এই ভেবে বিছানায় উপর হয়ে শুয়েই মাথা উঁচু করে দেখছে তাকে। একটা পোলা এত সুন্দর হওয়ার কি দরকার আছিল? কেমন মায়াবী দুইটা চোখ, গোলাপি ঠোঁট, মনে হয় জীবনে সিগারেট খায় নাই, আর সব থাইকা কিউট ওই গালের দুইটা পুকুর ধুর টলুফ, মন চায় একবার আঙ্গুল দিয়া মাপি গর্ত দুইটা। ঈশ্বস, এমন লাগে কেন ওনারে দেখলে? বুকটা ধুকপুক করে। বুকের বা পাশে হাতটা রেখে বলল মৃত্যু, আরহাম এই যে তোর কফি সেন্টার টেবিলে রেখে গেলাম, নিয়ে নিস। আচ্ছা মা, আমি আসছি বলেই আরহাম বারান্দা থেকে রুমে চলে গেল।
মৃত্যু মুখটা কালো হয়ে আসলো আরহাম চলে যাওয়াতে, আর তখনই মিরহাদ এলো রুমে। মৃত্যু আজ রোহান ভার্সিটিতে এসেছিল? মৃত্যু একটু হকচকিয়ে গেল, কারণ সে তো আজ রোহানের ক্লাস করেই নি, লুকিয়ে লুকিয়ে আরহামকে নজর রেখেছিল ওই মেয়েটার সাথে দেখে। ভাইয়া শোন, রোহান স্যার তো আসেই নাই, ওই যে বললাম না আরহাম স্যারের বউ মইরা গেছে, সেইখানেই গেছে। কেন তোরে কিছু কয় নাই স্যারে? এমনভাবে কথাগুলো বলছে সে যেন প্রত্যেকটা কথা সত্যি বলছে সে। ওহ আচ্ছা বলেই মিরহাদ চলে গেল। মোবাইলটা নিয়ে রোহানকে কল করল। হ্যালো মীর, কিরে ফ্রি হয়েছিস এতদিনে? রোহান: ফ্রি হয়েছি মানে? আমি 1 সপ্তাহ ধরেই ফ্রি আছি। লাঞ্চের পরই তো অফিস থেকে চলে আসি। আমি তো ভাবলাম তুই বিজি তাই কল করিস না, আর আরেকটা কথা জিজ্ঞেস করার ছিল। মিরহাদ: তুই কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলি কিছু জিজ্ঞেস করার জন্য? রোহান: আসলে কথাটা আরহামকে নিয়েছিল। রোহান এবার একটু শঙ্কিত হল, মিরহাদ কি জেনে গেছে আরহাম আবার এখানে এসে গেছে? তবে জানারই কথা, একই শহরে একই এলাকায় বাস করলে কতদিন অজানা থাকবে মনে মনে বলে চলছে রোহান কথাগুলো। বল, নাকি জিজ্ঞেস করার ছিল? রোহান: আরহামের স্ত্রী নাকি মারা গেছে কয়েকদিন আগে। মিরহাদ: হোয়াট? কবে, কোথায়, কাকে বিয়ে করছে আমাকে একটা বারও জানালো না। রোহান: ধুর শালা, আমি তোকে প্রশ্ন করছি, উল্টো তুই ও আমাকে প্রশ্ন করছিস। মিরহাদ: তুই কি মৃত্যুর মতো চকলেট খেয়ে পাগল হয়ে গেলি? রোহান: মানে আরহামের বউ মরে নিয়ে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল মিরহাদ। ওই তুই কি ডেট ফেল গাঁজা খেয়ে আসছিস নাকি সব উল্টা পাল্টা বকছিস? বিরক্ত হয়ে বলল রোহান। তাহলে মৃত্যু যে আচ্ছা বাই, আমি তোকে পরে কল করছি বলেই মীর কল কেটে দিল। মিরহাদ গিয়ে মৃত্যুকে তার রুমে খুঁজে পেল না, সে তার বাবার রুমে চলে গেছে। আব্বা আফনের লগে আমার জরুরি কথা আছে একটা, মৃত্যুর বাবার রুমে ঢুকতে ঢুকতে বলল। তার বাবা মাত্রই অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছিল। আম্মাজান কি জরুরি কথা কইয়ালান শোয়া থেকে উঠে বসে পানির গ্লাস নিয়ে মুখে দিতে দিতে বললেন, বাবা আমি বিয়া করমু আব্বা। বিষম খেয়ে মুখের সমস্ত পানি নিজের গায়ে ফেলল মৃত্যুর বাবা মেয়ের মুখে এমন কথা শুনে। পিঠে হালকা চাপড় দিতে দিতে মৃত্যু বলল, কি হইছে আব্বা, আপনি ঠিক আছেন তো? আমি করমু না বিয়া, আমি তো মজা করছি, মুখটা গোমরা করে বলল। মেয়ের কথা শুনে যথেষ্ট কনফিউজড হয়ে গেলেন মৃত্যুর বাবা, তবে মেয়ের মনের কথা ও কিছুটা বুঝতে পারলেন মনে হয়, তাই বললেন, আম্মা আফনে রোহানরে বিয়া করবেন তাই না? মৃত্যু বাবার মুখে রোহানের কথা শুনে আশ্চর্য চাহনি দিল। কি হইছে আম্মাজান, এমনে তাকান কে, অবাক হইছেন না? মৃত্যু ও মাথা উপর নিচে করে জবাব দিল, হ্যাঁ সে সত্যিই অবাক, কারণ রোহান যে তার ক্রাশ এটা সবাইকে বললেও বাবাকে কখনো বলেনি। আম্মাজান অবাক হইয়েন না, আফনের আম্মায় কইছিল একদিন আফনি নাকি মিরু বন্ধু রোহানের ওপরে কি জানি কয় ইংলিশে, সেইটা হইছেন তাই বুঝছি। মৃত্যু এবার আরও অবাক, কি বলছে তার বাবা এসব? সে তো আরহামের কথা বলতে এসেছিল, কিন্তু তিনি তো রোহানকে নিয়ে ভাবছেন। মৃত্যু এবার চিন্তায় পড়ে গেল, কি বলবে সে বাবাকে যে তার ক্রাশ চেঞ্জ হয়ে গেছে। আগে একজনকে এখন আরেকজনকে পছন্দ করে, না না শুধু পছন্দ না, এবার তো অন্য কিছু, তবে সেই অন্য কিছুটা ভালোবাসা কিনা তার জানা নেই। তাই মৃত্যু বাবার সাথে আর কিছু না বলে উঠে পড়ল। মিরহাদ মৃত্যুকে খুঁজতে খুঁজতে বাবার রুমের সামনে আসতেই থেমে গিয়েছিল যখন শুনল বাবা রোহানের কথা বলছে। মিরহাদ ভেবে নিয়েছে মৃত্যু রোহানকে ভালোবাসে, তাই একটু খুশি ও হল মনে মনে। মৃত্যুকে বের হতে দেখে মিরহাদ চলে গেল। সে ভাবল এখন আর কিছু বলবে না, আরহামের ব্যাপারটা পরে দেখবে, আপাতত বন্ধুকে পরিবারের সদস্য বানানোর প্রস্তাব রাখবে নিজের মতো করে। পরদিন সকালে মৃত্যু ঘুম থেকে উঠেই তৈরি হচ্ছিল ভার্সিটিতে যাওয়ার জন্য। আগের মতোই টি শার্ট, জিন্স আর মিকি মাউস ছুটি করে, কিন্তু কি মনে করে আজ বাদ দিল এই ড্রেস আপ।
হঠাৎ মনে হলো বারান্দা থেকে দেখলে হয়তো আরহামকে দেখতে পাবে। ও তাই আরহাম মাত্রই তৈরি হয়ে বারান্দায় এসেছিল তার ঘড়িটা খুঁজতে। কাল রাতে বারান্দায় বসে ঘড়িটা খুলেছিল পরে আর রুমে নিয়ে যেতে ভুলে গেছিল। মৃত্যু আরহামকে তৈরি দেখে জলদি করে একটা সাদা কুর্তি পরে নিচে গেল। আজ আর চুলও বাঁধল না, নাশতাও করেনি। পেছনে থেকে তার মা ডেকে চলছে, তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই, শুধু মাথায় ঘুরছে সে। আরহাম নিচে আসার আগেই গেটের সামনে দাঁড়াবে তাকে দেখার জন্য। আরহাম তৈরি হয়ে গেটের সামনে এসেছে, মাত্র গাড়ি আনলক করবে তখনই পেছনে থেকে কেউ সোজা গায়ের ওপর এসে পড়ল। আহ! আরহাম মৃত্যুর চিৎকারে রাগ কম ভয় বেশি পেল। আসলে মৃত্যু এক দৌড়ে নিজেদের বাড়ি থেকে বের হয়ে আরহামদের গেটের সামনে এসেছে, কিন্তু সে খেয়াল না করেই দৌড়াচ্ছিল। আর আরহামও তখনই গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। আর সাথে সাথেই শুনলেনি তো নায়িকার চিৎকার। তবে এবার নায়ক ধরেনি, মৃত্যু ধাক্কা খেয়ে ধপাস করে নিচে পড়েছে। আরহাম আজ আর কিছু বলতে চাইল না, মৃত্যুকে সে ধরে নিয়েছে। এই মেয়েটা পাগলাগারদ, ফেরত কোনো কিছু বলাটা বোকামি, তাই সে গাড়িতে উঠতে নিচ্ছিল। তখনই মৃত্যু উঠে দাঁড়ায় আর ডাকে, স্যার একটা ক। আরহাম ঘাড় ঘুরিয়ে রেগে তাকায় মৃত্যুর দিকে, আর তার গালের মধ্যভাগে গর্তের সৃষ্টি হয়, মানে গালের মাঝে সেই টোল ভেসে ওঠে। মৃত্যু তো তার এই টোল দেখে কি বলতে চাইছিল সেটাই ভুলে গেছে। আরহাম আজ বিরক্তির ওপর যদি কোনো বিরক্ত থেকে থাকে তাহলে সেটা এখন সে মৃত্যুর ওপর পেয়েছেটা কি। এই মেয়ে যখন তখন গায়ের ওপর আছড়ে পড়ে একেবারে। আরহাম একবার আশেপাশে চোখ বুলালো না, আপাতত কেউ নেই। দারোয়ান ছিল। মৃত্যুকে এভাবে গায়ের ওপর পড়তে দেখে সে লজ্জায় চলে গেছে গেটের সামনে। কে জানে কি ভাবছে দারোয়ান তাকে নিয়ে। কি চাই? গম্ভীর স্বরে বলল আরহাম। কিছু না, আমি তো ওপরে যাচ্ছিলাম স্যার, কিছুটা টেনে বলল মৃত্যু। আরহাম ভ্রুকুটি করে আরেকবার তাকালো তার দিকে, তারপর বলল, যেখানে যাওয়ার যাও, এভাবে গায়ের ওপর পড়ো কেন সব সময়? কথাটা মৃত্যুর খুব গায়ে লাগলো। সে হয়তো একটু বেশিই দৌড়াদৌড়ি করে, তবে কারো গায়ে পড়ার স্বভাব নেই। যদিও আরহামের গায়ে সে কয়েকবার পড়েছে, তবে তা অনিচ্ছাকৃত। দেখেন স্যার, আমি আপনার ওপর কখনই পড়িনি, জাস্ট দুর্ভাগ্যবশত ধাক্কা লেগে গেছে। মৃত্যুর কথাগুলো শুনতে তার মোটেও ইচ্ছে হচ্ছে না, তাই পাশ কাটিয়ে গাড়িতে উঠে পড়ল। মৃত্যুর যেন রাগ দ্বিগুণ হয়ে গেল এতে করে, যদিও আরহাম কিছুই করেনি রাগার মতো। ভার্সিটিতে পৌঁছে আরহাম প্রথমেই দ্বিতীয় বর্ষের ক্লাসে ঢুকল। আর মৃত্যুও আজ প্রথম ক্লাস রোহানের, তাই জিনিয়া মৃত্যুকে অনেকক্ষণ ধরে টিপ্পনি কেটে যাচ্ছে। কিন্তু মৃত্যুর সেদিকে খেয়াল নেই। সে ভাবছে এই কয়েকদিনে কি হয়ে যাচ্ছে তার সাথে। আরহামকে দেখলেই তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। আরহামের চোখের দিকে তাকালে সে নিজেকে ঠিক রাখতে পারে না। আজ পর্যন্ত অসংখ্য ছেলের ওপর সে ক্রাশ খেয়েছে, কিন্তু কখনো কাউকে নিয়ে সে এমন হারিয়ে যাওয়ার ভয় পায়নি। আরহামের পাশে কাল একটা মেয়েকে দেখে তার যেন দম বন্ধ হয়ে আসছিল। সহ্যই করতে পারছিল না। কই, রোহানকে দেখলে তো এমন লাগে না। রোহানের ওপর ও তো ক্রাশ খেয়েছিল, কই তাকে দেখলে তো হার্টবিট মিস হয় না। তাহলে কি আরহামকে সে ভালোবেসে ফেলেছে? আচ্ছা, ভালোবাসা মানে কি সেটাই তো তার অজানা। তবে কি এই অজানা অনুভূতিই ভালোবাসা? হাজারো কথা ভাবছে মৃত্যু। রোহান কখন ক্লাসে এসেছে, পুরো ক্লাস শেষ হয়ে গেছে, তার কোনো খেয়ালই নেই। তবে আজ রোহানের সম্পূর্ণ খেয়াল মৃত্যুর ওপরই ছিল। হয়তো কিছু মিসিং ছিল কয়েকদিন ধরে তাকে নিয়ে মৃত্যুর বাড়াবাড়ি করা। রোহান অনেক আগেই বুঝতে পেরেছিল মৃত্যু তার ওপর ক্রাশ, কিন্তু আজকাল সেই ক্রাশ ব্যাপারটাই মিসিং। আরহাম আজ একটা ক্লাস করেই চলে গেছে অফিসে। তার ক্লাসটা ও আজ ফাঁকা না রেখে রোহান চলে গেল অ্যাটেন্ড করতে, কারণ সেটা প্রথম বর্ষের। আর তাই মৃত্যুকে আরও একটু দেখার সুযোগ পেল। আজ আকাশটা মেঘলা, হয়তো এখনই ঝুম বৃষ্টি নামবে।
ভার্সিটি ছুটি হয়েছে সেই কখন, মৃত্যু এখনো বাড়ি যায়নি, গাড়ি নিয়ে আসেনি আজ, আর না বলেছে পাঠাতে, খুব ইচ্ছে করছে তার রিকশায় বসে বৃষ্টিবিলাস করবে। জিনিয়া ও যেতে চাইছিল না, কিন্তু তার মা কল করে বলল বাসায় গেস্ট আসছে, তাকে দরকার, তাই সে চলে গেছে। শুরু হয়ে গেছে ঝড়িঝড়ি বৃষ্টি, হয়তো এখনই জোরে নামবে। জলদি করে একটা রিকশা ডেকে উঠে পড়ল। অর্ধেক রাস্তা যাওয়ার পর চোখে পড়ল কেউ একজন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দাঁড়িয়ে আছে, পাশেই সাদা গাড়িটা, মনে হচ্ছে গাড়িটা নষ্ট হয়ে গেছে। লোকটা খুব চেনা চেনা লাগছে, তাই মৃত্যু রিকশা থামাতে বলল। লোকটির সামনে রিকশা থামাতেই চিনতে পারল লোকটা অন্য কেউ না, আরহাম। স্যার, এখানে দাঁড়ায়া আছেন কেন? এমনতর ভাষা শুনে কিছুটা অবাক হয়ে রিকশার দিকে তাকাতেই দেখল মৃত্যু। আরহামের মেজাজটা এমনিতেই খারাপ ছিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, তার ওপর হঠাৎ বৃষ্টি, এখন আবার উটকো ঝামেলা এই মেয়ে। মৃত্যু আবার ও প্রশ্ন করল, স্যার কোনো হেল্প লাগবো আপনার? আশেপাশে কোনো রিকশা নেই আর না কোনো গাড়ি চোখে পড়ছে। আরহাম একবার ভাবল একেই বলবে যেন রিকশায় বসতে দেয়, বাড়ি তো একই জায়গায়। কিন্তু না, এই পাগলটা আবার কি থেকে কি ভাবে, তাই বলল না কোনো সমস্যা নেই, তুমি যেতে পারো। এবার রিকশাওয়ালাও বলল, স্যার আপনের মনে হয় গাড়ি নষ্ট, এই জায়গায় গ্যারেজ নাই আর বৃষ্টির মধ্যে রিকশা পাইবেন না। আরহাম ও খেয়াল করেছে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো রিকশার দেখা মেলেনি। মৃত্যু বলল, স্যার আপনি চাইলে আসতে পারেন, এই রিকশাই যামু তো একই জায়গায়। ফোন বাজছে আরহামের, তার মা করেছে। কি মনে করে সে বলে উঠল, আচ্ছা আসছি, তোমার রিকশাই, বলেই সে রিকশায় উঠে পড়ল। হাতের ছাতাটা বন্ধ করে রিকশায় উঠে বসল আরহাম, আর তাই মৃত্যু একটু চেপে বসল যেন আরহামের গায়ে। কিন্তু হলো উল্টো, বারবার আরহামের বাজু ছুল মৃত্যুর হাতে। হঠাৎই যেন কোনো বৈদ্যুতিক ঝটকা খেল মৃত্যু। বুকটা খুব বেশি ধুকপুক করতে লাগল। এই বৃষ্টি আর আরহামের এভাবে পাশে বসা যেন এক শিহরণ সৃষ্টি করছে তার মনে। না চাইতে ও যেন ঘুরে চলে যাচ্ছে সে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে আরহামের দিকে তাকাল। বৃষ্টিতে ভিজে চুলগুলো লেপ্টে আছে কপালে, মুখের ওপর ফোঁটা ফোঁট বৃষ্টি পড়ছে। মুখটা বন্ধ, তবুও গালের সেই খাঁজকাটা টোল বারবার কাছে টানছে যেন। তবুও সামলে নিল নিজেকে, কিন্তু আরহাম ও সেই কখন থেকে আর চোখে দেখে চলছে মৃত্যুকে। এখন কেন জানি মেয়েটাকে আজব লাগছে না, বরং চোখে পড়ার মতো, তার চোখের পাপড়িগুলো কত বড় বড়, বৃষ্টির পানি চুয়ে পড়ছে। মুহূর্তেই চোখ সরিয়ে নিল আরহাম, কারণ সে দ্বিতীয়বার কোনো ভুল করতে চায় না, কোনো মেয়ের সৌন্দর্য উপভোগ করে। প্রায় ২০ মিনিট পর তারা বাড়ি পৌঁছল। আরহাম ভাড়া দিতে নিল, কিন্তু তার আগেই মৃত্যু টাকা বের করে ভাড়া মিটিয়ে সোজা নিজের বাড়ি চলে যায়। আরহাম যথেষ্ট অবাক হয় তার এই ব্যবহারে। তবে খুশিও হয় একটু, কারণ কোনো ঝামেলা তো আর ক্রিয়েট করেনি, এটাই বেশি। মৃত্যু রুমে এসে জলদি করে ফ্রেশ হয়ে সোজা নিচে ডাইনিং এ যায়। নিজেই খাবার বেড়ে খেতে শুরু করে। মৃত্যুর মা আর বাকি কাজের লোকগুলো কেমন যেন অবাক হয়ে দেখছে। এই প্রথম সে নিজে খাবার বেড়ে খাচ্ছে। আরহাম ও রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল, তারপর শটান হয়ে শুয়ে পড়ল। আরহামের মা এসে এই অবেলায় শুয়ে থাকতে, তাই তিনি একটু ভয় পেলেন যদি ছেলে আবার অসুস্থ হয়। সোনা রোদ গায়ে মেখেই আজ ঘুমটা ভাঙল আরহামের। আড়মোড়া ভাঙতে গিয়ে বুঝল শরীরটা ব্যথায় নড়ানো মুশকিল। বুঝতে বাকি নেই জ্বরের তপ্ততাও আছে। তবে ভয় তার ইনোসেন্ট মাকে নিয়ে। ছেলে দুটো একটু হাঁচি দিলও তিনি যেন ভয়ে শেষ হয়ে যান। আরহাম কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিজেকে একবার আয়নায় দেখে নিল। না, চোখ এতটাও লাল হয়নি। তার আবার সবসময়ই জ্বর হলেই শরীরের তাপমাত্রার সাথে চোখ দুটোর রং পাল্টে যায়, অগ্নিবর্ণ ধারণ করে, তা দেখলেই ভয় লাগে।
আজ তেমনটা হয়নি, তাই সে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। নাস্তা সেরে যত দ্রুত সম্ভব বাড়ি থেকে বের হবে ঠিক করেছে, যেন মায়ের চোখে না পড়ে। ভার্সিটি পৌঁছে ঔষধ খেয়ে নেবে ঠিক করেছে। আর করল ও তাই, কোনো মতে একটু খাবার মুখে নিয়েই বের হচ্ছিল। তার মায়ের হঠাৎ পিছন ডাকতেই বলে সে ঘাবড়ে যায়, এই বুঝি মা মাথায় হাত রেখে চেক করবে। কিন্তু না, ভয় কাটল। মা ডেকেছে খাবার পুরোটা শেষ করার জন্য। আরহাম কোনো মতে মাকে বুঝিয়ে বেরিয়ে গেল। মৃত্যু সকাল সকাল পুরো বাড়ি মাথায় তুলে নিল, কারণ সে তার ড্রেস খুঁজে পাচ্ছে না। সবসময় মিকি মাউস টপ কুর্তি পরতে পরতে তার তেমন কোনো মেয়েলি টাইপ ড্রেস নেই বললেই চলে। কিন্তু আজ সে ঠিক করেছে সালোয়ার কামিজ পরবে, কিন্তু না, তা বোধ হয় আর হবে না। আধ ঘন্টা চিৎকার চেঁচামেচির পর মনে হলো সে শপিং করতে যাবে, তাই না খেয়েই বেরিয়ে গেল শপিং করতে। আরহাম বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন জ্বরটা হালকা থাকলেও এখন বেশ বেড়ে গেছে। 1 ঘন্টার মধ্যেই তার হাল পুরো বেহাল হয়ে গেছে। কোনো ক্লাসই সে করতে পারছে না। ঔষধও খেয়েছে কিন্তু কোনো কাজে দেয়নি। হয়তো হঠাৎ বৃষ্টিতে ভেজা তার শরীর সইতে পারেনি, এমনিতেও সে তেমন বৃষ্টি এড়িয়ে চলে সবসময়। শরীরটা বড্ড বেশি অসুস্থ হয়ে পড়েছে। রোহানের সাথেও দেখা হয়নি, নয়তো এতক্ষণে ধরে বেঁধে নিশ্চিত হসপিটালে নিয়ে যেত। অন্যান্য টিচাররাও খুব করে বলছে, কিন্তু সে জায়গা থেকেই উঠতে চাচ্ছে না, তাই চেয়ারে বসে টেবিলে কপালটা ঠেকিয়ে রেখেছে। মৃত্যু শপিং মল থেকে একেবারে ড্রেস কিনে পরে তারপর ভার্সিটিতে এসেছে। জিনিয়া ও আজ আসেনি, তাই কিছুই ভালো লাগছে না তার। আসার পর থেকে আরহাম স্যারকে ও দেখেনি একবারও। জিনিয়া কাল গেস্ট আসবে তাই আগেই চলে গিয়েছিল, কিন্তু কোনো গেস্ট আসবে সেটা বলেনি। জিনিয়াদের মোটামুটি সব রিলেটিভকেই মৃত্যু চেনে, তাহলে কাল কি নতুন কোনো গেস্ট ছিল? আর নতুন মানেই তো জিনিয়ার জন্য কোনো প্রস্তাব আসার ভয় আসছে মনে। তাহলে যে সে মিরহাদ আর জিনিয়াকে নিয়ে ভাবছে তা যদি সত্যি হয়। ওহ নো, এইডা আমি কালকাই ভাবি নাই কেন, নিজেই নিজেকে বলছে মৃত্যু। তারপর ঠিক করল আজ আর কোনো ক্লাসই করবে না, সে জিনিয়ার বাড়ি যাবে এক্ষুনি। তবে আরহামকে ও সকাল থেকে দেখেনি, তাকে ও দেখতে ইচ্ছে করছে খুব। নিজেকে নিজেই বুঝো দিতে পারছে না, তাই 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে টিচার্স রুমের দিকে। উদ্দেশ্য একবার আরহামকে দেখা। মৃত্যু টিচার্স রুমের দরজার সামনে দাঁড়িয়ে চেক করল না কেউই তো নেই ভেতরে, তাই চলে যেতে নিল। হঠাৎই কারো গোঙানির আওয়াজ শুনতে পেল। প্রথমে চমকে গেলে ওপরে আবার ফিরে এলো। রুমের ভেতর ঢুকতেই চোখে পড়ল আরহাম টেবিলের কর্নারে মাথা রেখে চেয়ারে বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে তার দেহটা নিথর হয়ে পড়ে আছে। প্রথমে দ্বিধা লাগলে ওপরে দ্রুত পদে এগিয়ে গেল মৃত্যু আরহামের কাছে। আশেপাশে চোখ বুলিয়ে কাউকে না পেয়ে নিজেই আলতো করে হাত রাখল আরহামের হাতের ওপর, আর সাথে সাথেই চমকে উঠল। শরীরের তাপমাত্রা অসহনীয় বেশি মনে হল তার, তাই আবার কপালে হাত রাখল। কপাল ও যেন পুড়ে যাচ্ছে। মৃত্যু কিছু বুঝতে পারছে না কি করা উচিত। একবার আরহামকে ডাকল কিন্তু কোনো রেসপন্স পেল না, তাই আবার রুম থেকে বেরিয়ে পিয়ন টিচার্স সবাইকে খুঁজতে লাগল। কিন্তু কাউকে তার চোখে পড়ল না, তাই আবার রুমে এসে আরহামকে ডাকল। এবার ও কোনো জবাব পেল না আরহামের কাছ থেকে। পরপর 2 বার ডাকার পর আরহাম একটু একটু করে চোখ খুলল। মৃত্যু আরহামের চোখের দিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলল। রক্তবর্ণ হয়ে আছে চোখ দুটো আরহামের, সাথে কপাল কুঁচকানো দেখে মৃত্যুর মনে হল মাথা ব্যথা ও করছে তার। কিন্তু এই মুহূর্তে ডক্টরের কাছে যাওয়াটা বেশি জরুরি। হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনতে পেল। খেয়াল করতেই চোখে পড়ল একজন পিয়ন আসছে। মৃত্যু তাকে খুব জোরেই ডাকল,
মধ্য বয়সী হবে লোকটা। ডাক শুনেই এগিয়ে এলে আরহামকে টেবিলের ওপর মাথা রেখে শুতে দেখেই বলে উঠল, কি হয়েছে আরহাম স্যারের? অনেক জ্বর স্যারের, আমি এসে এভাবেই দেখেছি ওনাকে। মৃত্যুর কথায় লোকটা একবার কপালে হাত রাখল আরহামের, আর রাখতেই চমকে উঠলেন। আরহামকে কয়েকবার ডাকলেন ও, কিন্তু আরহামের অবস্থা কথা বলার মতো লাগছিল না তার, তাই বললেন, স্যার রে হাসপাতালে নেওয়া দরকার। মৃত্যু ও সায় জানালো পরে বলল, আমি গাড়ি এনেছি, আপনি একটু কষ্ট করে উঠিয়ে দিন স্যারকে। লোকটা ও বাহু ধরে উঠিয়ে নিয়ে গাড়িতে উঠালো আরহামকে। ড্রাইভিং সিটে মৃত্যু পাশের সিটে আরহামকে বসিয়ে নিল। সিট বেল্ট বাঁধার জন্য মৃত্যু আরহামের দিকে ঝুঁকতেই আরহামের মাথা সামনের দিকে পড়ে আর লাগে ঠিক মৃত্যুর কাঁধের ওপর। মৃত্যু যেন তখনই ফ্রিজ হয়ে গেল, পুরো শরীর তার অসাড় হয়ে আসছে, শরীরে অচেনা এক শিহরণ তাকে নিশ্চল করে দিচ্ছে, আর বুকের ভেতরটা তো সবসময়ের মতো আজও হাতুড়ি পেটা করছে। মৃত্যু আরহামের সিট বেল্ট লাগিয়ে দিয়ে সরে আসতে নিলে টের পেল আরহাম অচেতন হয়ে গেছে, তাই এভাবে ঢলে পড়েছে তার ওপর। আলতো হাতে আরহামের মাথাটা নিজের কাঁধ থেকে সরিয়ে সিটের মধ্যে হেলিয়ে বসাল। খুব কাছে চলে গেল মৃত্যু, ঠিক তার মুখোমুখি, যেখানে দুজনের নিঃশ্বাস আছড়ে পড়ছে দুজনের ওপর। তবে একজন অনুভব করছে সেই নিঃশ্বাসের গতিবিধি, আর অন্যজন বেহুশ হয়ে আছে শরীরের তপ্ততায়। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আজ মৃত্যু আরহামকে কত ফর্সা, এই লোকটা কেমন মায়াবী চোখ আর গোলাপি ঠোঁট। মৃত্যু তো আনমনে বলেই ফেলল, কি দরকার ছিল আফনের এত সুন্দর হওনের, হুদাই মায়াগো পাগল করেন শয়তান বেডা থুককু পোলা, আফনে তো এখনও বিয়াই করলেন না। জিভে কামড় দিয়ে বলল, কি কইতাছি আমি এগুলা স্যার, যদি সজাগ হইয়া যায় ধুর আমি ও, না বলেই মৃত্যু গাড়ি স্টার্ট দিল। কিছুক্ষণের মধ্যেই বাড়ির গেটে পৌঁছল গাড়ি, তবে মৃত্যু গাড়ি আরহামদের বাড়ির বাইরেই রাখল। তারপর আরহামের দিকে তাকালো সে, এখন ও অচেতন, মনে মনে ভাবছে হয়তো বাড়ি না এনে হসপিটালে নেওয়া উচিত ছিল, কিন্তু সে একা কিছুই বুঝতে পারছিল না, তাই ভাবল বাড়ি এনে তার বাবা মার কাছে দিয়ে যাবে, পরে তারা যা করার করবে। তাড়াহুড়ো আর টেনশনে মৃত্যু ভার্সিটির বড় কোনো টিচার বা প্রিন্সিপালকে ও কিছু বলেনি। হয়তো ওই লোকটা এতক্ষণে সবাইকে জানিয়ে দিয়েছে। মৃত্যু যখন ভাবনায় চিন্তায় ব্যস্ত তখনই আরহাম একটু নড়ল। তাকে নড়তে দেখে মৃত্যুর ভাবনার ঘোর কাটে, আর পরক্ষণেই আরেক ঘুরে চলে যায় আরহামের গালের টোল দুটোতে নজর পড়তেই। এই সেই টোল, যেই টোল দুটো দেখে প্রথমবার মৃত্যুর হার্টবিট ফাস্ট হয়েছিল। আজ এতটা কাছে এই টোল দুটো, তাই মনের মধ্যে এক ভয়ঙ্কর আকাঙ্ক্ষা জেগে উঠল। খুব করে চাইছে টোল দুটোকে একবার ছুঁয়ে দেখতে। একটা বার পরিমাপ করতে ইচ্ছে করছে এর গভীরতা। টোল দুটোকে দেখলেই মৃত্যুর সাঁতার কাটার কথা মনে হয়। সত্যিই কি সাঁতার কাটা সম্ভব তার গালের এই টোল দুটোতে? না, এই আকাঙ্ক্ষা দমিয়ে রাখা সম্ভব নয়, তাই ধীরে ধীরে হাত এগিয়ে নিল মৃত্যু টোল দুটো ছুঁয়ে দেখতে। হাতটা যখন আরহামের ডান গালের টোলের সামনাসামনি, ঠিক তখনই গাড়ির টোকা পড়ল গাড়ির জানালার কাছে। মৃত্যু হকচকিয়ে গেল, আর জানালায় তাকাতেই বুঝতে পারল জানালায় টোকা দেওয়া লোকটা তাকে কাঁচটা নামানোর ইশারা করছে। কাঁচ নামিয়ে সে কিছুটা বিরক্তি নিয়েই প্রশ্ন করল, কি চাই? গেটের সামনে গাড়ি থামাইছেন কেন? গেট খুলব, গাড়ি ভেতরে নিবেন নাকি? কিছুটা চিন্তিত ভাবেই বলল, না, আফনে কি এই বাড়ির দারোয়ান? লোকটা জবাব দিল, হ্যাঁ। ওন তাইলে উইদিক দিয়া আহেন আর দেহেন আরহাম স্যার অসুস্থ, আফনে একটু দিয়া আসেন স্যারেরে তার বাসায়। দারোয়ান নামটা শুনতাই দৌড়ে এলো গাড়ির বিপরীত দিকে। তারপর ভালোভাবে আরহামকে বাহু ধরে গাড়ি থেকে নামায় দারোয়ান। মৃত্যু ও গাড়ির থেকে নেমে দাঁড়ায়। দারোয়ান আরহামকে ধরে নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছে, আর মৃত্যু তাকিয়ে দেখছে এক নজরে। হঠাৎ মনে হলো সে যে এভাবে ভার্সিটি থেকে চলে আসলো, জিনিয়া আবার খুঁজবে না তো। ভাবলে ভাবুক, আমার কি হেই মাইয়া অহন আমারে দাম দেয় না, শয়তানের বড় খালা হইয়া গেছে এককেরে বলি। মৃত্যু গাড়িতে উঠল, তারপর নিজের বাড়িতে ঢুকল।
রোহান লাগাতার কল করে যাচ্ছে আরহামের নাম্বারে, কিন্তু না, কলটা কেউ রিসিভ করছে না। একটু আগেই সে পিয়নের কাছে শুনেছে আরহামের অবস্থা ভালো না, তাই একটা মেয়ে গাড়ি দিয়ে নিয়ে গেল তাকে। কিন্তু রোহানের চিন্তা হচ্ছে কোনো মেয়ে নিয়ে গেল তাকে, সে তো কোনো মেয়ের ধারে কাছেই ঘেঁষে না। তার উপর নাকি জ্বরে অচেতন হওয়ার মতো অবস্থা। বাসায় আন্টিকে কল করলে উনি আবার টেনশনে নিজেই না অসুস্থ হয়ে পড়ে। এসব ভাবতে ভাবতে হাঁটছে আর কল ট্রাই করে যাচ্ছে। টিচার্স রুমে ঢুকতেই চোখ পড়ল টেবিলে একটা মোবাইল ভাইব্রেট হচ্ছে। মোবাইলটা সামনে যেতেই বুঝতে পারল মোবাইলটা আরহামের, হয়তো মেয়েটা মোবাইল খেয়াল করেনি। রেহান মোবাইলটা পকেটে রেখে দিল ও আরহামকে গিয়ে দিয়ে আসবে, কিন্তু এখানে ও ঘটল বিপত্তি। আরহাম এসেছে মাত্র কিছুদিন ধরে আর সময়ের অভাবে তার নতুন ফ্ল্যাটটা ও দেখতে যাওয়া হয়নি, তাই এখন সে চাইলে ও যেতে পারবে না, শুধু এলাকার নাম জানা। দারোয়ান আরহামকে কাঁধে ধরে রেখেছে এক হাতে, আর এক হাতে কলিং বেল চাপল। সাথে সাথে আরহামের মা দরজা খুলে দিলেন, কিন্তু দরজা খুলতেই তিনি চমকে যান। আরহামের অবস্থা দেখে তার মা কান্না কান্না গলায় দারোয়ানকে জিজ্ঞেস করল কি হয়েছে তার। দারোয়ান বলল ওনার খুব জ্বর আর অচেতন, উনি ডাক্তারকে কল দেওয়া দরকার। স্যারকে এক মেয়ে এসে দিয়ে গেছে। আরহামের মা প্রথমে একটু অবাক হলে ও পরে আরহামের অবস্থা দেখে দারোয়ানকে আরহামের রুমটা দেখিয়ে বলেন আরহামকে শুইয়ে দিতে। তারপর আরহামের মা তড়িঘড়ি করে পরিচিত ডক্টরের নাম্বার ডায়াল করে আসতে বলেন। মৃত্যু নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বসেছে সবে, তখনই তার ফোনটা বাজল। রিসিভ করতেই ওপাশ থেকে খুব ঝাঝালো কণ্ঠে জিনিয়া বলে উঠল, কি সমস্যা তোর? আমাকে অপছন্দ করলে ডিরেক্ট বলে দিবি, অথবা নতুন বান্ধবী পেয়ে গেলে বলে দিস, আমি আর তোকে ডিস্টার্ব করব না। মৃত্যু তাজ্জব বনে গেল, কি কইতাছে এই মাইয়া, মাথা খারাপ হইছে নি? চলবে।